দিব্যাঙ্কার গল্প। আমার নাম দিব্যাঙ্কা। আমি এবং আমার স্বামী মিলে বিজনেস সামলাতাম। আমার কোনো সন্তান ছিল না। যখন থেকে আমার বিয়ে হয়েছিল, আমি তখন থেকেই আমার স্বামীর সাথে তার বিজনেসে হাত বাটাতাম। আমাদের কাজ খুব ভালো চলছিল। কিন্তু কিছু সময় ধরে আমি দেখছিলাম যে আমাদের অফিসের বিল্ডিংয়ের বাইরে একজন পাগল বুড়ো বাবা এসে বসে থাকতেন। আমি প্রায়ই যাওয়ার আসার পথে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিতাম এবং চৌকিদারকেও আমি স্পেশালি বলে রেখেছিলাম যে এই বুড়ো বাবাকে যেন সময়ে খাবার দিয়ে দেওয়া হয় অথবা ওর যে জিনিসেরই প্রয়োজন হোক না কেন তা যেন দেওয়া হয়। একদিন আমার এবং আমার স্বামীর কোটি টাকার একটা ডিল ছিল, কারণ আমাদের শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের সাথে মিটিং ছিল। আমরা দুজনেই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। বাইরে বেরিয়ে আমি ফোন করলাম এবং বললাম যে আমরা ঠিক ৫ মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। কিন্তু ফোন কলের আওয়াজটি ঠিক সেই বুড়ো বাবার কাছ থেকেই এল। আমি সেটা নিজের ভ্রম বা ভুল ভেবে আগে বেড়ে গেলাম। কিন্তু সেখানে পৌঁছে যেমনই ভেতরে পা রাখলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ আমার সামনে তো ঠিক তিনিই। আমি এক দরিদ্র পরিবারের এক সরল এবং বুদ্ধিমান মেয়ে ছিলাম। কিন্তু আমি খুব উচ্চশিক্ষিত ছিলাম। আমি একটি মিডল ক্লাস, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতাম। বলা হয়ে থাকে যে মধ্যবিত্ত মানুষ না পারে নিজের খুশি মানুষের সামনে প্রাণ খুলে প্রকাশ করতে, আর না পারে নিজের দুঃখ, কারণ তার দুঃখ যখন বেশি হয়ে যায় তখন মানুষ তার দুঃখে আফসোস করে না, আর যখন তার খুশি বেশি হয়ে যায় তখন মানুষ তার খুশির ওপর বিশ্বাস করে না। যাই হোক, বাপের বাড়িতে আমার জীবন যেমনই কেটে থাকুক না কেন, বিয়েটা এক ভালো এবং ধনী মানুষের সাথে হয়েছিল। হয়তো এই সবকিছু আমার সুন্দর চেহারার কারণেই হয়েছিল। আমার শাশুড়ি রিচা সিনহা আমাকে ওঁর ছেলে আদর্শ সিনহার জন্য পছন্দ করেছিলেন। তিনি আমার কলেজের কনভোকেশন সেরেমনিতে সমাবর্তন অনুষ্ঠানে চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে এসেছিলেন, যেখানে তিনি আমাকে নিজের হাতে সম্মানিত করেছিলেন। হয়তো আমার বুদ্ধিমত্তা ও আমার সাফল্য ওঁর খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই তিনি আমাকে ওঁর একমাত্র ছেলে আদর্শের জন্য পছন্দ করে নেন। সেখানে তো তিনি আমাকে খুব সুন্দরভাবে চেয়ার আপ উৎসাহিত করেছিলেন। এরপর তিনি আমাদের পরিবারের ঠিকানা খুঁজে বের করেন এবং আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসেন। আমার বাড়ির লোকজন এই বিয়ের জন্য রাজি ছিলেন না, কারণ কোথায় ওনারা আর কোথায় আমরা। মধ্যবিত্ত মানুষ কখনো নিজের আওতা বা যোগ্যতা ভোলে না। মধ্যবিত্ত মানুষ নিজের মতো মানুষদের সাথেই সম্পর্ক রাখতে পছন্দ করে। কিন্তু তিনি আমাকে এতটাই পছন্দ করে ফেলেছিলেন যে তিনি আমার বাবা মাকে এই বিয়ের জন্য রাজি করিয়েই ছাড়লেন এবং এইভাবে আদর্শের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমার শ্বশুরবাড়িতে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, শাশুড়ি মা ছাড়া। আমার বিয়ে যদি অন্য কোথাও হতো তবে আমি নিশ্চিতভাবেই আজ একজন হাউসওয়াইফ, গৃহবধূ হতাম। কিন্তু আমার শাশুড়ি আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওর বক্তব্য ছিল, আমার ছেলে একা আমাদের এত বড় কোম্পানি আর ফ্যাক্টরিগুলো সামলাচ্ছে। আমি জানি যে তুমি খুব বুদ্ধিমান। তোমার মধ্যে কিছু করার জেদ আছে। আমি তোমাকে আমার বাড়ির ৪ দেয়ালের মধ্যে বন্দী থাকার অনুমতি দেব না। যাও, আমি তোমাকে ওড়ার জন্য ডানা দিচ্ছি। তুমি চাইলে আমাদের কোম্পানি জয়েন করতে পারো। আমার ছেলের সাথে কাজ করতে পারো, যাতে তোমাদের দুজনের পরিশ্রমে আমাদের ব্যবসা আরও এগিয়ে যেতে পারে। আমি তো আমার শাশুড়ির এই কথা শুনে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ প্রায়ই আমি শুনতাম যে আমাদের দেশের ৭০% শাশুড়ি তাঁদের বিবাহিত বৌমাদের ঘরের কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন। আর হয়তো সেই ৩০% মহিলাদের মধ্যে একজন আমিও সামিল হয়ে গিয়েছিলাম, যার শাশুড়ি তাকে নিজের ছেলের বিজনেস সামলানোর সুযোগ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোম্পানিতে তোমার স্বামীর যে মর্যাদা বা পজিশন থাকবে, তোমারও ঠিক একই মর্যাদা থাকবে। গল্পের পরবর্তী অংশ। তারপর আর কি, আমি আমার স্বামীর সাথে রোজ অফিসে যেতে লাগলাম এবং তারপর ধীরে ধীরে আমার স্বামীর কাঁধ থেকেও বোঝার চাপ হালকা হতে লাগল, কারণ আমি অফিসে যাওয়ার পর এমন অনেক কাজ ছিল যা নিজের বুদ্ধিমত্তা এবং চতুরতা দিয়ে সম্পূর্ণ করে ফেলেছিলাম। হয়তো এই কাজগুলো আমার স্বামীও করে উঠতে পারছিলেন না। সময় কেটে যেতে লাগল এবং আমার বিয়ের ৪ বছর হয়ে গেল। এখনও পর্যন্ত আমার কোনো সন্তান ছিল না। এমনটা নয় যে আমি সন্তান চাইতাম না। উপরওয়ালার তরফ থেকেই একটু দেরি হচ্ছিল এবং আমার শ্বশুরবাড়িতেও সন্তান নিয়ে আমার ওপর কোনো রকমের কোনো চাপ সৃষ্টি করা হয়নি। আমার স্বামী আদর্শও আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু ওর ভেতরে এমন একজন মানুষ লুকিয়েছিল যে নিজের মনে অহংকার পুষে রাখত। ধন সম্পত্তির অহংকার, যার চোখে গরিবদের কোনো মূল্য বা যোগ্যতা ছিল না। কিন্তু আমি তবুও আদর্শকে বোঝাতাম যে
গরিব মানুষদের প্রতি আপনার নিজের এই স্বভাবটা বদলে ফেলা উচিত, কারণ সময় কখনো কারোর একরকম থাকে না। উপরওয়ালা যাকে চান বাদশা বানিয়ে দেন, আর যাকে চান ফকির। আমি সেদিনও আমার স্বামীকে এই সব বোঝাচ্ছিলাম, কারণ সেদিন উনি ওয়াচম্যানের চৌকিদারের একটা ছোট্ট ভুল হয়ে যাওয়ার কারণে তাকে খুব বকাঝকা করেছিলেন। আমি আমার স্বামীর চোখের দিকে চোখ রেখে বললাম যে, আপনার চোখে গরিব মানুষের কোনো মূল্য নেই। আপনার সমকক্ষ হয়তো সবাই হতে পারবে না, কিন্তু আপনি এটা জানেন না যে আজ আপনার সামনে যে আপনার স্ত্রী বসে আছে, সে নিজেও একটা মিডল ক্লাস, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। এর মানে আপনার চোখে আমারও কোনো অস্তিত্ব নেই। আমার কথা শুনে উনি লজ্জিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন যে না না, এমন কোনো ব্যাপার নয়। তোমার তো কথাই আলাদা। তুমি তো আখিরকার আসলে এই কোম্পানির আমার চেয়েও বড় দাবিদার। আমি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলাম। আমার পরিবারে আমার বাবা মা এবং 4 বোন ছিল। আমাদের কোনো ভাই ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমার বাবা মা খুব পরিশ্রম করেছিলেন এবং আমরা 4 বোনকেই এতটাই পড়াশোনা করিয়েছিলেন যে আমরা ভীষণভাবে সফল হয়েছিলাম। আমার মা লোকেদের বাড়িতে তাদের ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ানোর জন্য যেতেন এবং বাবা একজন সামান্য ক্লার্ক, কেরানি ছিলেন। আমাদের জীবনটা এমনই ছিল। আমরা বেশিরভাগ সময় খারাপ দিনই দেখতাম, আর কখনো সখনো ভালো দিনের সাথে আমাদের দেখা হতো। এই কারণেই আমার মনে গরিব, লাচার ও বেসহায় মানুষদের জন্য সেই জায়গাটা ছিল, যা আদর্শের মতো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া লোকেদের বোঝার বাইরে ছিল। আমি আমার এডুকেশন শিক্ষা আমার বাবার রক্তঘামের উপার্জনের টাকা দিয়ে সম্পূর্ণ করেছিলাম। রাতের পর রাত জেগে পড়াশোনা করেছিলাম। টিউশনের টাকা বাঁচানোর চক্করে রাতে ঘুমাতাম না। তারপর উপরওয়ালা আমার বাবা মায়ের আশীর্বাদ এবং আমার পরিশ্রমের এমন ফল দিলেন যে আমি পড়াশোনায় প্রতিটা ক্লাসেই সফল হতে লাগলাম। আর যখন আমার শাশুড়ি দেখলেন যে আমি আমার পুরো কলেজে টপ করেছি, মধ্যবিত্ত ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও আমি এত বড় কলেজে পড়তে পেরেছি এবং অনেক উন্নতি অর্জন করেছি, তখন ওর মন আমার ওপর এসে পড়ে। বিয়ের পর আমি আমার স্বামীর বিজনেসে এমন অবদান রাখলাম যে দেখতে দেখতে আমার স্বামীর সাথে সাথে আমার নামও বড় বড় বিজনেস ইন্ডাস্ট্রিতে সামিল হতে লাগল। আমি সাফল্যের উচ্চতা অবশ্যই ছুঁয়েছিলাম, কিন্তু আমি নিজের আওতা বা অতীত কখনো ভুলতাম না, কারণ আমার মনে থাকত যে আকাশে ওড়া পাখিরাও কিন্তু খাবারের খোঁজে মাটিতেই নেমে আসে। আমাদের অফিস শহরের অত্যন্ত ব্যস্ত এবং পয়সা উপার্জনকারী ইমারতগুলোর বিল্ডিংয়ের মধ্যে অন্যতম ছিল, যেখানে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত লেগে থাকত। কাঁচের দেয়াল থেকে বাইরের দৃশ্য যতটা সুন্দর লাগত, ভেতরের দুনিয়াটাও ততটাই মনোরম ছিল। আমি যখনই নিজের চকচকে গাড়ি থেকে নিচে নামতাম, তখন সবার আগে আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। গল্পের পরবর্তী অংশ। যিনি আমাকে চাওয়ার ভিক্ষা করার মতো মানুষ না বানিয়ে দেওয়ার মতো মানুষ বানিয়েছিলেন। আমার বাবা মাও আমার এই সাফল্যে ভীষণ খুশি হতেন। ওনারা তো কখনো কখনো বিশ্বাসই করতে পারতেন না যে তাঁদের মেয়ে আজ কোনো অবস্থানে রয়েছে। যেখানে একসময় তাঁদের মেয়ে সারাদিন ঘরে পড়াশোনায় মগ্ন থাকত, বাইরের দুনিয়াটা সে কখনো দেখেইনি, অথবা খুব কম মানুষ এমন ছিল যারা আমাকে চিনত। কিন্তু আজ আমি শহরের সেই সব নামিদামি ব্যক্তিত্বদের মধ্যে একজন হিসাবে পরিচিত ছিলাম, যাদের নাম উজ্জ্বল ছিল। একদিক থেকে আমি আমার স্বামীর বিজনেস পার্টনার ছিলাম। আমাদের কোম্পানির কাজ যতটা ভালো চলছিল, ততটাই উন্নতির শিখরেও ছিল। সবাই আমাদের সাথে আলোচনা বা আমাদের মতো হতে চাইত। অনেক মানুষ তো এমনও এসেছিল যারা আমাকে নিজে বিয়ের অফার প্রস্তাব দিয়েছিল এবং আমাকে বলেছিল যে আমি যেন আমার স্বামীকে ছেড়ে দিই। আমার আজও এমন মানুষদের ওপর হাসি পায়, যারা হয়তো আমি যখন মিডল ক্লাস, মধ্যবিত্ত ছিলাম তখন আমার দিওয়ানা পাগল ছিল না, কিন্তু আজ যখন আমার নাম উঁচুতে পৌঁছে গেছে, তখন প্রত্যেকেই আমার দিওয়ানা হয়ে উঠেছিল। খবরের কাগজে আমার ছবি ছাপা হতো। আমার এবং আমার স্বামীর ইন্টারভিউ নেওয়ার জন্য মানুষ আসত। আমাদের শহরে প্রত্যেকেই আমাদের ফ্যান ছিল। সবাই এই কথাটাও খুব ভালোভাবে জানত যে আমার এবং আমার স্বামীর মধ্যে সত্যি বলতে আকাশ পাতালের তফাত রয়েছে। ওর জন্মই এক ধনী পরিবারে হয়েছিল, যিনি কখনো ভালোবাসার একটা হাওয়াও গায়ে লাগাননি। ওর চোখে গরিব মানুষরা হয় জন্মগত চোর, না হয় 1 নম্বরের কামচোর কুঁড়ে। ওর সেন্স অব হিউমার, চিন্তাভাবনা বলত যে এরা নিজেদের দারিদ্র্যকে অস্ত্র বানিয়ে আমাদের মতো মানুষদের কাছ থেকে সহানুভূতি আদায় করে এবং পরিশ্রম করার বদলে ভিক্ষা করতে নেমে পড়ে, যাতে ধনী ব্যক্তিরা তাদের ওপর দয়া করে তাদের আশ্রয় দেয়, তাদের টাকা পয়সা দেয়, তাদের মাটি থেকে তুলে আকাশে দাঁড় করিয়ে দেয়।
উনি নিজের দিক থেকে একদম ঠিক ভাবতেন, কিন্তু আমার বক্তব্য এটাই ছিল যে সব মানুষ একরকম হয় না। কিছু মানুষ এমন থাকে যারা মিথ্যা বলে, চালাকি করে এবং নিজেদের দারিদ্র্যকে নিজেদের অস্ত্র বানায়। কিন্তু বেশিরভাগ গরিব মানুষ এমন হয় যারা বাধ্য হয়ে ভিক্ষা করে, রাস্তায় পড়ে থাকে এবং অন্যদের সামনে হাত পাততে বাধ্য হয়ে যায়। আমি কখনো ওর চিন্তাভাবনায় খুশি হতাম না। আমি সবসময় ওকে বোঝানোর চেষ্টা করতাম যে আদর্শ ছেঁড়া কাপড় পরা প্রতিটা মানুষই ভিখারি হয় না এবং স্যুট পরা প্রতিটা মানুষই ভদ্রলোক বা শরীফ হয় না। পরিস্থিতি মানুষকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু উনি আমার কথা শুনে জোরে জোরে হাসতেন এবং ঠাট্টা তামাশা করে আমাকে মদদ ইন্ডিয়া, হেল্প ইন্ডিয়া বলেও ডাকতেন। বলতেন যে, তুমি খুব সরল, তুমি এই সব গরিবদের ব্যাপারে এত বেশি ভেবো না। এখন তুমি আদর্শ সিনহার স্ত্রী, তাই একদম আমার মতো করে ভাবো। উনি নিজের কথাবার্তা মাঝখানে টেনে এনে আমার কথাগুলোকে উড়িয়ে দিতেন। ওর মনে হতো যে আমি একজন আবেগপ্রবণ ও বোকা মহিলা যে বিজনেসের নিয়মনীতির বদলে নিজের মনের কথা শোনে। কিছুদিন আগের কথা, যখন আমাদের অফিসের বিল্ডিংয়ের ঠিক বাইরে একজন অদ্ভুত রকমের বুড়ো মানুষ এসে বসতে শুরু করেছিল। লোকে তাকে বাবা বাবা বলে ডাকত। ওর সাদা চুলে ধুলোবালি জমে থাকত, জামাকাপড় জায়গায় জায়গায় ছেঁড়া এবং ময়লা কাদায় মাখামাখি ছিল, আর মুখে বলিরেখার এমন একটা জাল তৈরি হয়েছিল যেন সময় তার সমস্ত অত্যাচার ওঁর চেহারার ওপর লিখে দিয়েছে। উনি প্রায়ই নিজের খেয়ালে হারিয়ে গিয়ে নিজে নিজেই কিছু না কিছু বিড়বিড় করতেন, যা শুনে যাতায়াতকারী মানুষজনও ওকে পাগল ভাবত। কিছু মানুষ ওকে টাকা পয়সাও দিয়ে যেত। কেউ ওর ওপর দয়া করত, আবার কেউ ওকে ঘৃণার চোখে দেখত। এমনিতে আমি খেয়াল করেছিলাম যে বেশিরভাগ মানুষ ওকে ঘৃণার চোখেই দেখত। কেউ নাকে রুমাল চাপা দিয়ে ওকে বকাঝকা করে আগে বেড়ে যেত, আবার কেউ ওকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু তা সত্ত্বেও উনি সেখান থেকে যেতেন না। না জানি কেন, যেদিন থেকে আমার নজর ওর ওপর পড়েছিল, আমার পা যেন সেখানেই থমকে গিয়েছিল। গল্পের পরবর্তী অংশ। আমি ওর সেই উদাস ও শূন্য চেহারার মধ্যে আমার মৃত বাবার ছায়া দেখতে পেতাম, যার মৃত্যু ঠিক 2 বছর আগেই হয়েছিল। সেই একই অসহায়তা, সেই একই নীরবতা। আমার মনে হতো যে এই মানুষটি জন্মগতভাবে পাগল নয়, বরং সংসারের নিষ্ঠুর আঘাত এবং আপনজনদের বিশ্বাসঘাতকতা ওকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। ওর শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকাটা আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খেত। আমার এমন মনে হতো যেন ওর ভেতরে এখন আর কোনো আবেগ অনুভূতি অবশিষ্ট নেই এবং উনি পাথরের এই শহরে একটা জ্যান্ত লাশের মতো পড়ে আছেন। আমি একটা নীরব রুটিন বানিয়ে ফেলেছিলাম যে যখনই আমি সকালে অফিসে আসতাম বা সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য বের হতাম, তখন নিজের ব্যাগ থেকে কিছু কয়েন বা কখনো সখনো নোটও বের করে চুপচাপ সেই বুড়ো বাবার সামনে রেখে দিতাম। উনি সেই সব পেশাদার ভিখারিদের মতো ছিলেন না যারা পেছনে লেগে থাকে। উনি কখনো কারোর সামনে হাত পাততেন না এবং কখনো মুখ ফুটে কিছু চাইতেনও না। না কখনো আমি ওকে টাকা চাইতে দেখেছি, আর না কখনো কারোর কাছে খাবার চাইতে দেখেছি। উনি ব্যাস চুপচাপ একপাশে বসে থাকতেন। আর যখনই আমি টাকা রাখতাম, তখন উনি নিজের শূন্য ও ক্লিষ্ট দৃষ্টিতে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকাতেন এবং তারপর মাথা নিচু করে নিতেন। ওর এই নীরবতা আমাকে আরও অনেক বেশি প্রভাবিত করত। আমি আমাদের অফিসের বয়োবৃদ্ধ চৌকিদার আঙ্কেলকে, যিনি নিজেও একজন বুদ্ধিমান এবং সৎ হৃদয়ের মানুষ ছিলেন, তাকে কড়াভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে, আঙ্কেল, দুপুরের খাবার এই বুড়ো বাবাকে আমার তরফ থেকে রোজ পৌঁছে দেওয়া হবে। আর খবরদার, যে কেউই ওকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করুক না কেন, খেয়াল রাখবেন কেউ যেন ওকে উত্ত্যক্ত না করে। চৌকিদার আঙ্কেল আমার কথার মান রেখেছিলেন এবং উনি প্রতিদিন খুব নিয়ম করে খাবার পৌঁছে দিতেন। উনি কে এবং কোথা থেকে এসেছেন, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমার শুধু এতটুকুই শান্তি ছিল যে আমার উপার্জনে কোনো ক্ষুধার্তের পেট ভরছে, আর হয়তো আমার বাবার আত্মা এই সব কিছু দেখে ওপর থেকে হাসছে। উনি হয়তো ভাবছেন যে আমি আমার মেয়েকে যে সংস্কার দিয়েছিলাম, যা শিখিয়েছিলাম, সে সেটাই করছে। একদিন আদর্শ আমাকে ওকে টাকা দিতে দেখে ফেলেছিলেন। আমি যখন নিজের কেবিনে বসেছিলাম, তখন উনি দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন, দিব্যাঙ্কা, তুমি এত বুদ্ধিমান হয়েও বোকার মতো কাজ করছ। এই 500 টাকার নোট ওদের পেট ভরায় না, বরং ওদের অভ্যাস খারাপ করে। এই সব কিছু একটা মাফিয়া চক্র, আর তোমার মতো নরম মনের আবেগপ্রবণ মানুষরাই হল এদের সবচেয়ে বড় ইনভেস্টর, বিনিয়োগকারী। তোমার মনে হয় যে ওরা সত্যি সত্যিই অসহায়, কিন্তু না দিব্যাঙ্কা, এগুলো এই লোকেদের পেশা। এরা অপরাধী হয়
যারা সহানুভূতির মুখোশ পরে আমাদের আবেগের পকেট কাটে। আমি ওর কথায় হাসতে লাগলাম এবং তারপর আমরা অন্য একটি মিটিংয়ের জন্য অফিস থেকে বের হচ্ছিলাম। আমি আবার প্রতিবারের মতো বুড়ো বাবাজিকে নমস্তে করলাম এবং কিছু টাকা দিয়ে দিলাম, যা আমার স্বামীর বিজনেসম্যানের বুদ্ধি এবং ওর চোখ কোনোভাবেই পছন্দ করেনি। ওর ভঙ্গিতে তিক্ততার এক বিষ মিশেছিল, যেন আমি খুব বড় কোনো পাপ করছি। আমি শান্তিতে গাড়ির দরজা খুললাম এবং আদর্শ ড্রাইভিং সিটে বসতে বসতে বলতে লাগলেন, তোমার ওপর আমার কোনো কথারই প্রভাব পড়ে না, তাই না? দিব্যাঙ্কা, তোমার কি হয়েছে বলো তো? আমি হেসে সিট বেল্ট বাঁধলাম এবং ওর দিকে তাকালাম। আদর্শ, আসলে আপনার সমস্যাটা কি? আসলে আপনি কেন সব জিনিসকে লাভ আর ক্ষতির দাঁড়িপাল্লায় মাপেন? আমি ওই বাবাকে মাথায় তুলছি না, বরং নিজের মনের বোঝা হালকা করছি। ভালো কাজ কখনো বৃথা যায় না। আর রইল ওর টাকার কথা, তো আমার লেনদেন ওর সাথে নয়, বরং ওপরওয়ালার সাথে, যিনি আমাকে দেওয়ার মতো মানুষ বানিয়েছেন। আমার ওই বুড়ো বাবার নীরব আশীর্বাদের প্রয়োজন আছে। কি জানি, আগামী দিনে যেখানে আমার টাকা আর আমার বুদ্ধি কাজে আসবে না, সেখানে হয়তো ওই পাগল বুড়ো লোকটার একটা প্রার্থনা কাজ দিয়ে দেবে। ওপরওয়ালা হয়তো ওর প্রার্থনা আমার উপকারের জন্যই শুনে নেবেন। এর পরবর্তী অংশ। আদর্শ রেগে গিয়ে নিজের মাথা ঝাঁকালেন, যেন আমি ওর সাথে অন্য কোনো দুনিয়ার কথাবার্তা বলছি, এবং তারপর গাড়ি স্টার্ট করে দিলেন। ওর বিশ্বাস ছিল যে আমি আমার টাকা জলে ভাসাচ্ছি। দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে যেতে লাগল। আমার এই পাগল বুড়ো বাবার সাথে একটা অদ্ভুত রকমের না বলা আর অজানা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমার কখনো কখনো তো এমন মনে হতো যে, যখন আমি গাড়িতে বসছিলাম অথবা অফিসে প্রবেশ করছিলাম, তখন উনি আমাকে খুব মনোযোগ দিয়ে দেখতেন, যেন আমার পুরো শরীরটা স্ক্যান করছেন। যেন উনি আমার জামাকাপড়, জুতো এবং আমার নেলপ্লিশ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছেন, এবং আমার স্টাইল থেকে শুরু করে আমার হাঁটার ধরন পর্যন্ত সবকিছুর তফাৎ বোঝার চেষ্টা করছেন। কিন্তু আমি ওকে কখনো খারাপ ভাবিনি। ইতিমধ্যে আবহাওয়ার রং বদলাল এবং শহরে হাড়কাঁপানো শীত শুরু হয়ে গেল। ঠান্ডা হাওয়া যখন হাড়ের ভেতর কাঁপন ধরাতে লাগল, তখন এই খোলা আকাশের নিচে বসে থাকা এই বুড়ো বাবার কথা ভেবে আমার চিন্তা হতে লাগল। আমি পরের দিনই মার্কেট বাজার থেকে একটা ভালো কোয়ালিটির সোয়েটার কিনলাম এবং একটা ব্ল্যাঙ্কেট কম্বল কিনে যাওয়ার সময় খুব সম্মানের সাথে ওর সামনে রেখে দিলাম। পরের দিন যখন আমি সেখান দিয়ে গেলাম, তখন আমি দেখলাম যে উনি সেই সোয়েটারটাই পরে আছেন এবং সেই ব্ল্যাঙ্কেটটাই নিজের গায়ে শক্ত করে জড়িয়ে রেখেছেন। ওকে এই অবস্থায় দেখে আমার মনে যে শান্তি নেমে এসেছিল, তা কোটি টাকার ডিল সাইন স্বাক্ষর করেও পাওয়া যেত না। আমার বিজনেস তো আগে থেকেই খুব ভালো চলছিল। ক্লায়েন্টরা শান্তিতে ছিলেন। ওয়ার্কার্সরাও, কর্মচারীরা সততার সাথে নিজেদের কাজ করছিলেন এবং তাঁদের কোনো রকমের কোনো হতাশা ছিল না। কিন্তু মানুষের স্বভাবই হল যে সে আরও এগিয়ে যেতে চায়। আমাদের এবং আমাদের কোম্পানিকে এমন একটা বড় লাভের প্রয়োজন ছিল, যা আমাদের লোকাল মার্কেট, স্থানীয় বাজার থেকে বের করে মাল্টিন্যাশনাল লেভেলে এনে দাঁড় করিয়ে দেবে। এটা আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় ছিল, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ঠিক সেই সময়ে শহরের বিজনেস টাইকুনদের মধ্যে একটা খুব বড় খবর আলোড়ন সৃষ্টি করে দিল। শহরের সবচেয়ে বড়, বিখ্যাত এবং পুরনো কোম্পানি ভট্ট এন্টারপ্রাইজেস এমন একটা মেগা প্রজেক্টের ঘোষণা করল, যা যেকোনো ছোট কোম্পানির ভাগ্য বদলে দিতে পারত। এই ডিল লাখের ছিল না, বরং কোটির ছিল, এবং শহরের প্রতিটি ছোট বড় হাঙর মাছ, বড় বড় ব্যবসায়ীরা এই ডিলটা হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু ব্যাপারটা এতটাও সহজ ছিল না, কারণ এই কোম্পানির মালিক ছিলেন মিস্টার রাকেশ ভট্ট। এমন একটা নাম যাকে চিনত তো সবাই, কিন্তু দেখে কেউ কখনো দেখেনি। উনি আড়ালে থেকে কারবার চালাতেন এবং ওর ব্যাপারে এটা রটে গিয়েছিল যে উনি একজন অত্যন্ত সিরিয়াস, নীতিবান এবং আয়রন ম্যান, লৌহমানব। মার্কেটে জোর গুজব ছিল যে অতীতে ওর কোনো এক ঘনিষ্ঠ বিজনেস পার্টনার ওকে খুব খারাপভাবে ধোঁকা দিয়েছিল, যার পর থেকে উনি পাথরের মতো হয়ে গেছেন। লোকে বলত যে রাকেশ ভট্ট শুধু ফাইলে লেখা নিয়ম ও শর্তাবলী দেখেন না, বরং মানুষের চরিত্র এবং নিয়ত উদ্দেশ্যও দেখেন। ওর মন জয় করা লোহার চনা চিবানোর মতো কঠিন ব্যাপার ছিল, কারণ উনি শুধু ভুলই নয়, ওর নিয়ত খারাপ থাকলে তারও ক্ষমা করতেন না। এই প্রজেক্টের প্রেজেন্টেশন তৈরি করার কাজ আদর্শ আমাকেই দিয়েছিলেন, যা সম্পন্ন করতে আমি দিন রাত এক করে দিয়েছিলাম। অফিসের লাইট রাত গভীর হওয়া পর্যন্ত জ্বলত এবং আমরা ফাইলের স্তূপের মধ্যে ডুবে থাকতাম। কিন্তু আদর্শ প্রথম দিন থেকেই উদাসীন ছিলেন। ওর মনে হতো যে আমরা খামোখাই দেয়ালে মাথা ঠুকছি।
উনি প্রায়ই বিরক্ত হয়ে ফাইল টেবিলের ওপর আছাড় মারতেন এবং বলতেন, দিব্যাঙ্কা, তুমি স্বপ্ন দেখা ছেড়ে দাও। আমাদের কম্পিটিশনে, প্রতিযোগিতায় যে কোম্পানিগুলো ময়দানে আছে তাদের লিঙ্ক, যোগাযোগ মিনিস্টার এবং ব্যুরোক্র্যাটদের, মন্ত্রী ও আমলাদের সাথে রয়েছে। তাদের কাছে শক্ত সুপারিশ আছে, আর আমাদের কাছে কি আছে? স্রেফ একটা ভালো প্রেজেন্টেশন। ওই লোকগুলো আমাদের পাত্তাই দেবে না। ওখানে শুধু নোট, টাকা চলে অথবা ফোন কল। আদর্শের কথাবার্তা ঘরের পরিবেশকে ভারী করে তুলত। কিন্তু আমি সহজে হার মানার পাত্রী ছিলাম না। আমি ওকে বোঝাতাম যে আদর্শ সুপারিশ দরজা খুলিয়ে দিতে পারে কিন্তু মনের মধ্যে জায়গা করে দিতে পারে না। গল্পের পরবর্তী অংশ। আমার উপরওয়ালার ওপর এবং নিজের ভালোবাসার, কাজের প্রতি নিষ্ঠার ওপর পুরো ভরসা আছে। যদি এই ডিল আমাদের নসিবে থাকে তবে দুনিয়ার কোনো শক্তি তা আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর যদি না হয় তবে এতেও উপরওয়ালার কোনো মঙ্গল লুকিয়ে থাকবে। কিন্তু আদর্শের মুখের নেগেটিভ, নতিবাচক হাসিটা বলে দিচ্ছিল যে ওর আমার এই সব কথায় বিন্দুমাত্র বিশ্বাস নেই এবং উনি মানসিকভাবে নিজের হার স্বীকার করে নিয়েছেন। আজকের সূর্যটা আমার জন্য শুধু একটা নতুন দিন নিয়ে উদিত হয়নি, বরং এটা আমার জীবনের ফয়সালা করতে চলেছিল। আমার এমন মনে হচ্ছিল যেন আমি কোনো বিজনেস মিটিংয়ের জন্য যাচ্ছি না, বরং নিজের অংশের যুদ্ধ লড়ার জন্য যাচ্ছি। আমার হাত দুটো হালকা কাঁপছিল, যা আমি আমার ঘড়ির স্ট্র্যাপটা টাইট শক্ত করে বেঁধে লুকানোর চেষ্টা করলাম। মিটিংয়ের দিনটি অবশেষে এসে হাজির হল এবং আমি আমার জীবনের সবচেয়ে সেরা প্রস্তুতি নিয়েছিলাম। আমি একটা সিম্পল, সাধারণ, হোয়াইট, সাদা কালারের ফ্রক পরেছিলাম, যা আমি শুধু এমন কোনো বিশেষ মুহূর্তের জন্যই যত্ন করে রেখে দিয়েছিলাম যেখানে সামনের মানুষের ওপর আমার ইমপ্রেশন প্রভাব ভালো পড়ে। সাদা রং এমনিও শান্তির প্রতীক হয়ে থাকে। আমি নিজেকে বিশ্বাস করালাম যে, দিব্যাঙ্কা, তুমি এটা করতে পারবে। তুমি আজকের এই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছ এবং আজ তুমি কোটি টাকার কথা বলতে যাচ্ছ। এটা শুধু একটা ডিল ছিল না, বরং এই কথার প্রমাণ হতে চলেছিল যে পরিশ্রম এবং নিষ্ঠা ঘুষ ও সুপারিশের ওপরেও ভারী হতে পারে। আমার হৃদস্পন্দন অনেক বেশি দ্রুত ছিল এবং গলায় এক অদ্ভুত শুষ্কতা অনুভব করছিলাম। আমি আমার ব্যাগটা তুলে নিলাম এবং উপরওয়ালার নাম নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলাম। অফিসে পৌঁছে যখন আমি বিল্ডিংয়ের গেটের কাছে এলাম তখন আমার নজর তক্ষুনি সেই জায়গাটায় গেল যেখানে ওই বুড়ো বাবা রোজ বসে থাকতেন। আজও উনি ওখানেই ছিলেন, ধুলোমাখা কম্বলে জড়িয়ে থাকা, দুনিয়া ও মাফিয়া চক্র থেকে সম্পূর্ণ বেখবর। কিন্তু আজ ওর চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। আমি রোজকার মতো আজও ওর কাছে একটু বেশি সময়ের জন্য থমকে দাঁড়িয়ে গেলাম। আমার মন চাইছিল যে আজ আমি আমার সমস্ত নার্ভাসনেস, উদ্বেগ, সমস্ত ভয় ওর সামনে উগড়ে দিই। আমি ঝুঁকে ওর কাছাকাছি হলাম এবং মৃদুস্বরে বললাম, বাবাজি, আজ আমার জন্য স্পেশালি বিশেষভাবে প্রার্থনা করবেন। আজ আমার জীবনের খুব বড় আর কঠিন পরীক্ষা। আমি এমন একটা ময়দানে নামতে যাচ্ছি যেখানে বড় বড় মকরধ্বজ, হাঙর কুমির বা ক্ষমতাশালী ব্যক্তিরা বসে আছে। যদি এই ডিলটা হয়ে যায়, যদি আজ উপরওয়ালা আমাকে সম্মান দেন, তবে বিশ্বাস করুন আমি অনেক মানুষের সাহায্য করতে পারব এবং আমার শাশুড়ির মাথাও উঁচু করতে পারব। অনেক গরিবের ঘরের উনুন নিভে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। আমার কথা শুনে উনি প্রথমবার নিজের ঝুঁকে থাকা মাথাটা পুরোপুরি ওপরের দিকে তুললেন। ওর চোখে আজ সেই উদাসীনতা ও শূন্যতা ছিল না যা রোজ থাকে, বরং ওর চোখে ছিল এক অদ্ভুত চমক, এমন এক উজ্জ্বল আলো যা আমাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ বা অবাক করে দিয়েছিল। ওর শুকনো ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল। এই হাসিটা কোনো ভিখারির ছিল না যে টাকা পেয়ে খুশি হয়, বরং এর মধ্যে এমন এক ভরসা ছিল যেন কোনো বাবা নিজের সন্তানকে যুদ্ধে পাঠানোর সময় তার জয়ের ঘোষণা শুনিয়ে দিচ্ছেন। ওর এই নীরব হাসিটা আমার ভেতরের ঝড়ের মতো ছটফটানির ওপর যেন ঠান্ডা জল ঢেলে দিল। আমার মনে হল আমার কথা সরাসরি উপরওয়ালার কাছে পৌঁছে গেছে। আমার এইভাবে থমকে দাঁড়ানো এবং কথাবার্তা বলা দেখে আমার স্বামীর রাগ চড়ে সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল। উনি আমার এই ধরনের বিহেভিয়ারে, আচরণে সবসময় বিরক্ত হতেন, কিন্তু আজ তো উনি আউট অব কন্ট্রোল, নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলেন। উনি দ্রুত পায়ে হেঁটে আমার কাছে এলেন এবং আমার হাত ধরে একরকম টেনে হিঁচড়ে পেছনের দিকে নিয়ে অফিসের ভেতরে চলে গেলেন। ওর কপালে ঘামের ফোঁটা চকচক করছিল এবং মুখে ছিল গভীর মানসিক চাপ। উনি বললেন, দিব্যাঙ্কা, মনে হচ্ছে এই পাগলের সাথে সাথে তুমিও পাগল হয়ে গেছ। ওকে নিজের ব্যাপারে এত কিছু কেন বলছ যার নিজেরই কোনো হুঁশ নেই? তুমি কি বুদ্ধি থেকে পাগল নাকি ইচ্ছা করে নাটক করছ? গল্পের পরবর্তী অংশ।
তোমার কি মনে হয় যে এই পাগল বুড়ো লোকটার বিড়বিড়ানি শুনে আমাদের কোটির প্রজেক্ট থালায় সাজিয়ে আমাদের হাতে চলে আসবে? আদর্শের বলার ভঙ্গি ছিল ভীষণ তেতো এবং ওর শব্দগুলো কাঁটার মতো বিঁধছিল। উনি ক্রমাগত নিজের কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকাচ্ছিলেন, যেন সময় ওর হাত থেকে বালির মতো পিছলে যাচ্ছে। বি প্র্যাকটিক্যাল, বাস্তববাদী হও দিব্যাঙ্কা। তুমি তোমার ভেতরের ঘরোয়া মহিলাকে ঘরেই রেখে চলে আসো। তোমার কি কোনো আইডিয়াও, ধারণাও আছে যে রাকেশ ভট্ট সময়ের কতটা পাবন্দ, নিষ্ঠাবান? ওর ব্যাপারে এটা রটে গেছে যে কেউ যদি 1 মিনিটও দেরি করে তবে ওনাকে মিটিং রুম তো দূর, বিল্ডিংয়ের গেটের কাছ থেকেই ফিরিয়ে দেওয়া হয়। ওর ডিকশনারিতে লেট নামের কোনো শব্দই নেই, আর তুমি এখানে রাস্তার ধারে বসে ভিখারির কাছ থেকে আশীর্বাদ নিচ্ছ। জলদি চলো, নয়তো মাসের পর মাসের এই পরিশ্রম এই গেটেই দম ভেঙে দেবে। আদর্শের এই ছটফটানি বা ভয় খামোখা ছিল না, কারণ আমাদের কাছে হারানোর মতো অনেক কিছু ছিল আর পাওয়ার জন্য এক পুরো সাম্রাজ্য সামনে দাঁড়িয়েছিল। আদর্শের কথাবার্তা তেতো নিশ্চয়ই ছিল, কিন্তু বিজনেসের এই নিষ্ঠুর দুনিয়ার নিয়মগুলো এমনই ছিল। আমি ওর সাথে তর্ক করাটা ঠিক মনে করলাম না, কারণ এই সময় আমাদের ফোকাস, মনোযোগ শুধুমাত্র প্রেজেন্টেশনের ওপর হওয়া উচিত ছিল। আমি ওকে বললাম এবং আমরা দুজনে লিফটের দিকে ছুটলাম। আদর্শ ক্রমাগত বিড়বিড় করেই যাচ্ছিলেন যে আমাদের কাছে কোনো রেফারেন্স, সুপারিশ নেই, তার ওপর আমরা যদি লেট হয়ে যাই তবে আমাদের পাততাড়ি গুটিয়ে নেওয়া উচিত। আমার মনে তখন ওই বুড়ো বাবার হাসিটা ভেসে উঠছিল, যা আমাকে এক অদৃশ্য সাহস জুগিয়েছিল। মিটিংয়ের টাইম ঠিক 3টের সময় ফিক্সড স্থির ছিল এবং ঘড়ির কাঁটা 2টো বাজার ঘোষণা করছিল। আমাদের কাছে মাত্র 1 ঘণ্টা সময় ছিল আর রাস্তাও ছিল অনেক লম্বা। আমি অফিস থেকে বেরোনোর সময় এক অদ্ভুত হড়বড়ে পরিস্থিতির মধ্যে ছিলাম। আমার এক হাতে প্রেজেন্টেশনের ভারী ভারী ফাইলগুলো ছিল আর অন্য হাতে মোবাইল ফোনটা কানের সাথে লাগানো ছিল। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে লাস্ট মিনিটের শেষ মুহূর্তের হুকুম দিচ্ছিলাম যে, দেখো ফাইল নম্বর 6-এ যে ফিনান্সিয়াল চার্টগুলো আছে সেগুলো আরও একবার রিচেক পরীক্ষা করো। আমার কোনো রকমের ভুলভ্রান্তি চলবে না। আর হ্যাঁ, যদি কোনো আর্জেন্ট জরুরি কল আসে তবে সেটা কালকের জন্য হোল্ড করিয়ে দাও। আমি দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছিলাম। আমার হিল জুতো জোড়ার আওয়াজ সিঁড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল, যা আমার হৃদস্পন্দনের তালে তাল মেলাচ্ছিল। আমার মাথাটা একটা ক্যালকুলেটরের মতো চলছিল। আমি ভাবছিলাম যে যদি রাকেশ ভট্ট মার্কেট কমপ্লেক্সের ব্যাপারে প্রশ্ন করেন তবে আমি কি জবাব দেব। যদি উনি আমাদের পুরনো প্রজেক্টগুলোর রেফারেন্স চান তবে কোন ফাইলটা আগে বাড়িয়ে দেব। এটা একটা যুদ্ধ ছিল এবং আমি অস্ত্র না ফেলে লড়াই করতে চেয়েছিলাম। আদর্শ আগেই পার্কিংয়ে চলে গিয়েছিলেন এবং গাড়ি স্টার্ট করে হর্ন বাজাচ্ছিলেন যাতে আমি আর বেশি সময় নষ্ট না করি। আমি দৌড়ে পার্কিংয়ের দিকে এগোলাম। রোদ বেশ চড়া ছিল, যা পরিবেশকে দমবন্ধকর করে তুলেছিল। আমি ভাবলাম যে রাকেশ ভট্টের পার্সোনাল সেক্রেটারিকে ফোন করে কনফার্ম নিশ্চিত করে নিই যে আমরা রাস্তায় আছি এবং আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি, যাতে ওখানে গিয়ে আমাদের অপেক্ষা করতে না হয় অথবা উনি আমাদের দায়িত্বজ্ঞানহীন না ভাবেন। আমি ফোনটা বের করলাম এবং জলদি নম্বরটা ডায়াল করলাম। আমার পুরো মনোযোগ কল কানেক্ট যুক্ত হওয়ার ওপর ছিল। যেমনই আমি নম্বর মেলালাম এবং ফোনটা কানের কাছে ধরলাম, ঠিক সেই মুহূর্তেই আমার কানে এক চেনা আওয়াজ ভেসে এল, ফোনের রিংটোন। এই আওয়াজটা এত স্পষ্ট এবং এত কাছ থেকে আসছিল যে আমি চমকে উঠে ওখানেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমি সেই সময় অফিসের বিল্ডিংয়ের গেট থেকে বাইরে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলাম। আমি জলদি এদিক ওদিক তাকালাম যে হয়তো আমার কোনো স্টাফ মেম্বার, কর্মী বা কোনো ক্লায়েন্ট কাছাকাছি দাঁড়িয়ে আছে যার ফোন বাজছে, কিন্তু সেখানে আমি আরও পাগল বাবা ছাড়া আর কেউ ছিল না। না জানি কেন আমার দৃষ্টি ওই বুড়ো বাবার দিকে উঠে গেল, যিনি গেটের পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। আর তারপর আমি যা অনুভব করলাম তা আমার মাথাকে এক মুহূর্তের জন্য শকিং বা স্তব্ধ করে দিয়েছিল। আওয়াজ, সেই দামি মোবাইলের রিংটোন অন্য কোথাও থেকে নয়, বরং বুড়ো বাবার পাশে রাখা একটা অত্যন্ত পুরনো আর ময়লা থলের ভেতর থেকে আসছিল। আমার মাথা এই কথাটি মেনে নিতে অস্বীকার করছিল যে এটা কিভাবে সম্ভব। একজন বুড়ো মানুষ যে দুমুঠো ভাতের জন্য আমার দেওয়া টুকরোয় দয়ায় বেঁচে আছে, যার গায়ে একটা ঠিকঠাক জামাকাপড় পর্যন্ত নেই, তার ছেঁড়া থলের মধ্যে লাখ টাকার ফোন কিভাবে বাজতে পারে? উনি কি চুরি করেছেন? উনি কি কোনো ভুল মানুষ, নাকি এটা আমার স্রেফ ভ্রম বা ভুল ধারণা? হাজারটা প্রশ্ন মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমার মাথায় ঘুরপাক খেয়ে গেল। আমার হাতটা হাওয়ায় রয়ে গেল। আমি চাইলাম যে আগে বেড়ে চেক করি
জিজ্ঞেস করি যে ব্যাপারটা আসলে কি, কিন্তু আদর্শ গাড়ির হর্ন অনবরত বাজিয়ে আমাকে ভাবনার দুনিয়া থেকে বাইরে টেনে আনলেন। আমি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবং মানসিক চাপ এতটাই বেশি ছিল যে আমি আমার মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেললাম। আমি নিজেকে বোঝালাম, এটা তুমি কি করছ? হয়তো রাস্তায় চলা কোনো মানুষের ফোন হবে, হয়তো ট্রাফিকের আওয়াজে আমার আওয়াজ আন্দাজ করতে ভুল হয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে ইনভেস্টিগেশন তদন্ত করার মানে ছিল নিজের জীবনের সবচেয়ে বড় ডিল থেকে হাত ধুয়ে ফেলা। আমি মাথা ঝাঁকালাম। সেই অদ্ভুত ঘটনাটিকে উপেক্ষা করলাম এবং দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়িতে বসে পড়লাম। কিন্তু গাড়িতে বসার সময়ও আমার চোখ দুটো সেই থলের ওপরই আটকে ছিল। আমি কি করে জানতাম যে ওই রিংটোনটা স্রেফ একটা আওয়াজ ছিল না, বরং তা ছিল ধেয়ে আসা এক ঝড়ের প্রথম পূর্বাভাস বা দস্তক। আমি গাড়িতে বসে পড়লাম এবং গাড়ি চলতে শুরু করল, কিন্তু হঠাৎ করেই আমাদের গাড়িটা ঝাঁকুনি খেতে লাগল। আদর্শ ড্রাইভারের ওপর চিৎকার করতে শুরু করে দিলেন, এসব কি বকওয়াস, ফালতু ব্যাপার, গাড়িটা এমন ঝাঁকুনি খাচ্ছে কেন? আমি তোমাকে বলেছিলাম না যে সার্ভিসিং করিয়ে নিতে? আজকেই মরার ছিল। তারপর ইঞ্জিন থেকে একটা অদ্ভুত রকমের গড়গড় শব্দ এল। ড্রাইভার ঘাবড়ে গিয়ে গাড়িটা সাইডে, রাস্তার ধারে চাপানোর চেষ্টা করল, কিন্তু গাড়িটা সেখানেই রাস্তার মাঝখানে দম ছেড়ে দিল এবং বোনেট থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। এটা দেখে আদর্শের মুখ রাগে লাল বেগুনি হয়ে গেল। উনি গাড়ি থেকে বাইরে বেরোলেন এবং বোনেটের ওপর জোরে হাত চাপড়ে চিৎকার করে উঠলেন, শিট! এমন একটা মুহূর্তে তো আমাদের উড়ে ওখানে পৌঁছানো উচিত ছিল, আর গাড়িটা আজকেই স্ক্র্যাপ কভার্ড হয়ে গেল। দিব্যাঙ্কা, তুমি বসে বসে কি তামাশা দেখছ? কিছু একটা করো, আমরা বরবাদ হয়ে যাব। আমি গাড়ি থেকে নামলাম, আমার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগল। আমি এদিক ওদিক তাকালাম তো আমার বুকটা কেঁপে উঠল। রাস্তায় ট্রাফিকের এক শেষহীন ঝড় বয়ে যাচ্ছিল। গাড়িগুলো পিঁপড়ের গতিতে হামাগুড়ি দিচ্ছিল। আমি আদর্শের কাঁধে হাত রাখলাম এবং ওকে রিল্যাক্স শান্ত করার চেষ্টা করলাম। আদর্শ, চিৎকার করলে গাড়ি ঠিক হয়ে যাবে না। আমাদের জলদি কোনো ট্যাক্সি বা রিকশা দেখতে হবে। আদর্শ আমার হাতটা ঝেড়ে ফেলে দিলেন এবং বলতে লাগলেন, ট্যাক্সি এই ট্রাফিকের মধ্যে তুমি কোথায় পাবে? আমরা চাইলে আমাদের অন্য ড্রাইভারকে ডেকে এখানে দ্বিতীয় গাড়িও আনিয়ে নিতে পারি, কিন্তু এখানে এই ট্রাফিকটাই তো সবচেয়ে বড় মুসিবত, সমস্যা। দিব্যাঙ্কা, আমরা ফেঁসে গেছি, খুব খারাপভাবে ফেঁসে গেছি। আমি আমার ঘড়ি দেখলাম, সময় দ্রুত গতিতে ছুটে পালাচ্ছিল। আমি ব্যাগ থেকে মোবাইল বের করলাম এবং রাকেশ ভট্টের অফিসের নম্বরে ডায়াল করলাম। ওপাশ থেকে ওর পিএ ব্যক্তিগত সহকারী ফোন তুললে আমি আমার গলার ভেতরে ছটফটানি বা ঘাবড়ে যাওয়া ভাবটা লুকিয়ে রেখে বললাম, হ্যালো, আমি দিব্যাঙ্কা সিনহা বলছি। আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে এবং এখানে ট্রাফিকও খুব বেশি। প্লিজ আমাদের একটুখানি সময়, মোহলত দিন, আমরা ব্যাস পৌঁছেই যাচ্ছি। ওপাশ থেকে অত্যন্ত শীতল বা ঠান্ডা শব্দে জবাব এল, মিসেস দিব্যাঙ্কা, আদর্শ সিনহা স্যার কারোর জন্য অপেক্ষা করা পছন্দ করেন না। আপনাদের সময়ের পাবন্দির সময়নিষ্ঠার খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক, আপনারা আসুন দেখি কি করা যায়। আমি ভীষণ চিন্তিত ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। অবশ্য মাথা চেপে ধরে বসে পড়েছিলেন এবং অনবরত ড্রাইভারকে অভিশাপ দিয়ে যাচ্ছিলেন। ৪৫ মিনিট নষ্ট ওয়েস্ট হয়ে গিয়েছিল। প্রতিটা পার হয়ে যাওয়া মুহূর্ত আমাদের আশা ভরসাগুলোর গলা টিপে ধরছিল। আদর্শ হঠাৎ মাথা তুললেন এবং ঘৃণায় ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ওর চোখে এক অদ্ভুত রকমের শয়তানি বা কুটিল চমক ছিল। উনি উঠে দাঁড়ালেন এবং আমার দিকে আঙুল উঁচিয়ে বললেন, দিব্যাঙ্কা, এই সব কিছু তোমার কারণে হচ্ছে। এই গাড়িটা এমনি এমনি খারাপ হয়নি, বরং তোমার ওই অপয়া বা অলক্ষণে স্বভাব আমাদের ঘিরে ধরেছে, আর সেই অলক্ষণে বস্তুটা হল তোমার ওই ভিখারিটা। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতে লাগলাম। আমি বললাম, আদর্শ, আপনি ঠিক আছেন তো? গাড়িতে মেকানিক্যাল ফল্ট, যান্ত্রিক ত্রুটি হয়েছে। গাড়িটা খারাপ হয়েছে, এতে ওই বেচারা বুড়ো বাবার কি দোষ? আদর্শ দাঁত কিড়মির করতে করতে বললেন, দোষ ওই অপয়ার মুখের, যা তুমি সকাল সকাল দেখেছিলে। আমি তোমাকে ১০০০ বার বলেছিলাম যে এই রাস্তাঘাটের লোকজন, এই ভিখারিরা, এরা সবাই নিম্নমানের মানুষ হয়। তুমি সকাল সকাল ওর কাছে থমকে দাঁড়িয়ে গিয়েছিলে, ওর কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলে। দেখে নাও, ওর আশীর্বাদের উল্টো প্রভাব আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমার মন সকাল থেকেই সাক্ষ্য দিচ্ছিল যে আজ খারাপ কিছু একটা হতে চলেছে। ওই পাগল লোকটা, ওর ওই অলক্ষণে হাসি আমার এখনও মনে আছে।
তুমি ওর মুখ দেখে দিনটা শুরু করেছিলে, আর এখন দেখো এর পরিণতি। হাতের নাগালে আসা ডিলটা বেরিয়ে যাবে, আর আমরা রাস্তায় দাঁড়িয়ে ধাক্কা খেয়ে মরব। আদর্শের কথাবার্তায় আমার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু আমি কোনোমতে নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলাম, কারণ এই সময়টা তর্ক করার ছিল না। আমি কড়া গলায় বললাম, আদর্শ, ব্যাস করুন। কোনো অসহায় মানুষকে অলক্ষণে বা অপয়া বলা সবচেয়ে বড় অন্যায় ও অত্যাচার। এটা আমাদের জন্য উপরওয়ালার একটা কঠিন পরীক্ষা। হিম্মত হারাবেন না। আমি মনে মনে প্রার্থনা করছিলাম, উপরওয়ালা, আমার সম্মান রক্ষা করো। আমি ওই বুড়ো মানুষের কাছে প্রার্থনার কথা বলেছিলাম, ওর আশীর্বাদ নিয়েছিলাম। যদি আমি ব্যর্থ হয়ে ফিরে যাই, তবে আমার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা অনেক কষ্টে একজন ট্যাক্সিওয়ালার কাছে অনুরোধ করেছিলাম এবং তাকে মুখ চাওয়া দাবি মতো টাকা দিয়েছিলাম। তারপর ট্রাফিকের মধ্যে ফেঁসে যেতে যেতে ১.৫ ঘণ্টা দেরি করে ভট্ট এন্টারপ্রাইজেস এর বিল্ডিংয়ে পৌঁছালাম। আমার জামাকাপড় ঘামে ভিজে গিয়েছিল এবং আদর্শের অবস্থাও ঠিক তেমনই ছিল, বরং ওর মুখটা ভয় এবং রাগে ফ্যাকাসে হলুদ হয়ে গিয়েছিল। হাঁপাতে হাঁপাতে আমরা যখন ভট্ট এন্টারপ্রাইজেসের কাঁচের তৈরি আলিশান গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম, তখন সেখানে এক শুনশান পরিস্থিতি ছিল। পুরো বিল্ডিংয়ে নীরবতা ছেয়েছিল, যেন সব মানুষ চলে গেছে। রিসেপশনে বসে থাকা মেয়েটি ফাইলপত্র গোছাচ্ছিল এবং লবিটা ফাঁকা পড়েছিল। এই দৃশ্য দেখে আদর্শের পা সেখানেই থমকে গিয়েছিল। উনি আমার হাত ধরে আমাকে থামালেন এবং চাপা গলায় বললেন, দিব্যাঙ্কা, ফিরে চলো। এখন ভেতরে যাওয়ার কোনো লাভ নেই। দেখতে পাচ্ছ না সব শেষ হয়ে গেছে? ছুটির টাইম হয়ে গেছে। এখন ভেতরে গিয়ে কেন নিজের অপমান করাবে? রাকেশ ভট্ট আমাদের কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, আর আমি নিজের অপমান বরদাস্ত করতে পারব না। চলো, ফিরে যাই। ওর গলায় ছিল পরাজয়ের সুর, ক্লান্তি। উনি হার মেনে নিয়েছিলেন, কিন্তু আমি আমার পা শক্ত করে জমিয়ে রেখেছিলাম। আমি এত সহজে হার মানতে পারতাম না। আমি বললাম, না আদর্শ, আমরা এত দূর এসে দরজা থেকে ফিরে যাব না। উনি আমাদের ধাক্কা দিয়ে বের করে দিন না কেন, কিন্তু আমি একবার চেষ্টা অবশ্যই করব। আমি আমার ভাগ্য পরীক্ষা না করে এখান থেকে যাব না। আমি আদর্শকে একরকম জোর করেই রিসেপশন পর্যন্ত নিয়ে গেলাম। রিসেপশনিস্ট আমাদের দিকে অবাক হয়ে তাকাল। সে কিছু বলার আগেই আমি নিজের শ্বাস স্বাভাবিক করে নিয়ে বললাম, আমি দিব্যাঙ্কা আদর্শ সিনহা এবং ইনি আমার স্বামী আদর্শ সিনহা। আমাদের মিস্টার রাকেশ ভট্ট স্যারের সাথে মিটিং ছিল। গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের দেরি হয়ে গেছে। প্লিজ, আমাদের ওর সাথে দেখা করতে দিন। মেয়েটি ঘড়ির দিকে তাকাল এবং তারপর এক অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে দেখল। আমার মনে হল সে হয়তো অস্বীকার করে দেবে, কিন্তু সে ইন্টারকমে কারোর সাথে কথা বলল এবং তারপর হেসে বলল, হ্যাঁ, মিস্টার অ্যান্ড মিসেস সিনহা, স্যার, আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আপনারা ভেতরে যেতে পারেন, যদিও বাকি সব মানুষ চলে গেছে। আপনারা কনফারেন্স রুমে চলে যান। এটা শুনে আদর্শের মুখ অবাক হয়ে হাঁ হয়ে খোলা রয়ে গেল। উনি আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন বলতে চাইছেন যে এটা কিভাবে সম্ভব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং আদর্শকে নিয়ে দ্রুত করিডোরের দিকে এগিয়ে গেলাম। আদর্শ তখনও বিড়বিড় করছিলেন, এ নিশ্চয়ই আমাদের ডেকে আমাদের বেইজ্জতি, অপমান করতে চায়। দেখে নিও দিব্যাঙ্কা, আজ আমাদের কপালে দুঃখ আছে। আমরা কনফারেন্স রুমের ভারী ও বিশাল দরজার সামনে পৌঁছালাম। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং নিজের হাত দিয়ে মুখের ঘামটুকু মুছে নিলাম, তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত নিস্তব্ধ। একটা মস্ত বড় ওভাল শেপের ডিম্বাকৃতি টেবিল ছিল, যার পাশে কয়েকজন বোর্ড অব মেম্বার্স চুপচাপ বসেছিলেন এবং তাঁদের সবার নজর আমাদের ওপর আটকে ছিল। ঘরের ভেতরের এয়ার কন্ডিশনারের এসি ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমার গরম লাগছিল। আমি নিজের অবস্থান সামলে নিলাম। টেবিলের ঠিক ওপাশের প্রান্তে একটা চেয়ার রাখা ছিল, যার একপাশটা আমাদের দিকে ঘোরানো ছিল। সেই চেয়ারটায় কেউ একজন বসেছিলেন, কিন্তু আমরা শুধু চেয়ারটার উঁচু ব্যাকসাইডটাই পেছনের অংশ দেখতে পাচ্ছিলাম। আমরা দুজনেই দরজার কাছে থমকে দাঁড়িয়ে গেলাম। বোর্ড মেম্বারদের মুখগুলোও খুব সিরিয়াস, গম্ভীর ছিল। আদর্শ আমার পেছনে লুকানোর চেষ্টা করছিলেন। আমি অনেক সাহস সঞ্চয় করলাম এবং কাঁপানো গলায় নিজেকে পরিচয় করিয়ে বললাম, উই আর সরি স্যার, আমরা খুবই লজ্জিত। আসলে আমাদের গাড়িটা মাঝরাস্তায় ধোকা দিয়েছিল এবং ট্রাফিক জ্যাম বাকি কসরতটুকুও পূর্ণ করে দিয়েছে।
আমরা জানি যে আপনি সময়ের খুব পাবন্দ, নিষ্ঠাবান এবং আমরা আপনার মূল্যবান সময় নষ্ট করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদের নিয়ত উদ্দেশ্য খারাপ ছিল না। আমরা এই প্রজেক্টের ওপর অনেক পরিশ্রম করেছি। আপনি যদি আমাদের শুধু 5টা মিনিট সময় দেন, তবে আমরা প্রমাণ করে দেব যে আমরা এই কাজের যোগ্য। আমি অনবরত বলে যাচ্ছিলাম, নিজের সাফাই পেশ করছিলাম, কিন্তু সেই চেয়ারটা নিজের জায়গায় নীরবই ছিল। কোনো জবাব আসছিল না। আদর্শ আমার কানের কাছে ফিসফিস করে বললেন, দিব্যাঙ্কা, উনি আদৌ শুনছেন তো? আমার মনে হচ্ছে উনি আমাদের ইগনোর উপেক্ষা করছেন। চলো, এখান থেকে বেরিয়ে যাই। ঠিক তখনই হঠাৎ সেই বড় ঘূর্ণায়মান চেয়ারটা ধীরে ধীরে ঘুরতে শুরু করল। আমার হৃদস্পন্দন যেন গলায় এসে আটকে গেল। যেমন যেমন চেয়ারটার মুখ আমাদের দিকে ঘুরছিল, ঘরের পরিবেশ যেন আরও অনেক বেশি শীতল ও গম্ভীর হয়ে উঠছিল। আর তারপর যখন চেয়ারটা পুরোপুরি ঘুরে গেল এবং তাতে বসে থাকা মানুষটার মুখ আমাদের সামনে এল, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার শ্বাস যেন ওখানেই আটকে গেল এবং চোখ দুটো ঠিক চড়ক গাছের মতো ফাটতেই রয়ে গেল। আমার পাশে দাঁড়িয়ে থাকা আদর্শের মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এল এবং উনি টাল সামলাতে না পেরে পেছনের দিকে পিছিয়ে গেলেন। আমাদের সামনে কোনো অচেনা, কড়া বা অহংকারী মানুষ বসেছিল না। এই মুখটা তো এমন ছিল যা আমি আজ সকালেই দেখেছি, যাকে আদর্শ অলক্ষণে বা অপয়া বলেছিলেন। তফাৎ শুধু এতটুকুই ছিল যে এখন সেই মুখটা দামি এবং বিলাসবহুল পোশাকে আবৃত ছিল। এই চোখ দুটোই ছিল সেই একই রংরূপ ছিল এবং ঠিক সেই বুড়ো মানুষটাই ছিলেন। রাকেশ ভট্ট অন্য কেউ নন, বরং আমার অফিসের বাইরে বসে থাকা সেই বুড়ো ভিখারিটাই ছিলেন। এই ধাক্কাটা এতটাই জোরদার ছিল যে আমার মাথা পুরো আউট কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। ঘরে ছড়িয়ে থাকা সেই নীরবতা যেন কোনো শ্মশানঘাটের নীরবতার চেয়েও বেশি ভারী এবং হৌলনাক, ভয়াবহ ছিল। আদর্শের চোখ দুটো তো শুধুমাত্র চেয়ারে বসে থাকা মানুষটার ওপরই আটকে ছিল। ওর পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। উনি কখনো সামনে বসে থাকা রাকেশ ভট্টকে দেখছিলেন, আবার কখনো আমাকে দেখছিলেন। ওর মাথার রগগুলো যেন ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল, কারণ ওর ক্লাস সিস্টেম, শ্রেণীভেদ এবং ওর সেই ফিলোসফি দর্শন যে ধনী আর গরিব দুই আলাদা প্রাণী হয়, তা সেই মুহূর্তে ওর সামনে চুরমার হয়ে গিয়েছিল। যেখানে শহরের সবচেয়ে ক্ষমতাশালী বিজনেস টাইকুন ব্যবসায়ী বিরাজমান ছিলেন, সেই আসনে ঠিক সেই মানুষটাই বসেছিলেন যাকে আদর্শ অপয়া বলছিলেন। সেই মানুষটা যার ছেঁড়া জামাকাপড় এবং সাদা চুল দেখে উনি নাক সিটকে কথা বলতেন। আজ ওর শরীরে দামি পোশাক ছিল। সাদা চুলগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং চোখে সেই দৃঢ়তা বা তেজ ছিল যা কোনো বাদশাহকেও মাথা নোয়াতে বাধ্য করে দেয়। কিন্তু চেহারাটা সেই একই ছিল, একদম হুবহু এক। আদর্শের গলা থেকে এক অদ্ভুত ঘড়ঘড়ে আওয়াজ বেরোল, এটা কিভাবে হতে পারে? এটা কোনো রসিকতা বা ঠাট্টা নাকি দিব্যাঙ্কা? উনি হতে পারেন না। তো ওই ভিখারিটা, ওই পাগল বাবা। আদর্শের শব্দগুলো জড়িয়ে যাচ্ছিল। ওর পা দুটো ওর শরীরের বোঝা আর বইতে পারছিল না। রাকেশ ভট্ট আদর্শের সেই নিষ্প্রাণ পরিস্থিতিকে সম্পূর্ণ ইগনোর উপেক্ষা করে নিজের টেবিলের ওপর রাখা দামি ক্রিস্টাল গ্লাস থেকে এক ঢোক জল খেলেন এবং তারপর অত্যন্ত শীতল ও সাধারণ ভঙ্গিতে জবাব দিলেন, যা এখন আর বাবার কাঁপানো গলার আওয়াজের মতো ছিল না, বরং তার থেকে বহু দূরে ছিল। উনি আমাদের দিকে তাকাতে লাগলেন এবং বললেন, মিস্টার আদর্শ সিনহা, মানুষের চোখ সেটাই দেখে যা তার মন বা বুদ্ধি তাকে দেখাতে চায়। আপনি আমাকে রাস্তায় দেখেছেন, তাই আপনার চোখে স্রেফ একজন ভিখারি ধরা পড়েছে, কারণ আপনার নজর ছিল জামাকাপড়ের ওপর। আর আপনার মিসেস আমাকে দেখেছেন, তো ওর মনে আমাকে একজন মানুষ বলে মনে হয়েছে, কারণ ওর দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গির চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। আপনার অবাক লাগছে যে একজন ভিখারি এই চেয়ারে কিভাবে চলে এল। তো শুনে রাখুন, এই চেয়ার, এই ধনসম্পত্তি, এই পদ, এই সবকিছুই আসা যাওয়ার জিনিস। আমি এই রূপ কোনো শখের বসে ধারণ করিনি, আর না আমি কোনো নাটক করছিলাম। আমি বিজনেসের এই দুনিয়ায় প্রতিদিন ভণ্ড বা পাষণ্ডদের সাথে মিলিত হই। প্রতিদিন এমন সব মানুষ আমার সামনে মাথা নোয়ায় যারা আমার সামনে একেবারে বিছিয়ে পড়ে, কিন্তু আমার পিঠের পেছনে খঞ্জর, ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার এই নতুন প্রজেক্টের জন্য কোনো পার্টনার, অংশীদার প্রয়োজন ছিল না, বরং আমার এমন একজন মানুষের প্রয়োজন ছিল। আর বিশ্বাস করুন মিস্টার আদর্শ, এই পুরো শহরে ভালো মানুষের বড্ড খরা বা আকাল পড়েছে। আদর্শ তখনও পর্যন্ত শকের তীব্র আঘাতের মধ্যেই ছিলেন। ওর মুখটা অবাক হয়ে যাওয়ার মধ্যে হারিয়ে গিয়েছিল এবং শরীর ঘামে ভিজে একসার হয়েছিল।
উনি কাঁপতে থাকা হাতে নিজের ঘাড়টা চুলকালেন বা মালিশ করলেন এবং তোতলাতে তোতলাতে বললেন, স্যার, আমি ঠিক বুঝলাম না। মানে, ওটা আপনিই ছিলেন? কিন্তু কেন? আপনি এত বড় একজন বিজনেসম্যান, আপনার রাস্তায় রাস্তায় এভাবে ধাক্কা খেয়ে ঘুরে বেড়ানোর কী প্রয়োজন ছিল? আর ওই আইফোন আওয়াজটা যা দিব্যাঙ্কা শুনেছিল। আদর্শের অবস্থা সেই মুহূর্তে একজন অপরাধীর মতো ছিল, যে একেবারে রঙে হাতে নাতে ধরা পড়েছে এবং এখন নিজের সাফাই পেশ করার এক ব্যর্থ চেষ্টা করছে। মিস্টার রাকেশ ভট্ট স্যারের মুখে একটা নেগেটিভ তির্যক হাসি ফুটে উঠল। উনি টেবিলের ড্রয়ারটা খুললেন এবং ঠিক সেই আইফোনটা বের করে টেবিলের ওপর আছাড় মেরে রাখলেন। ওর স্ক্রিনের ওপর তখনও আমারই করা মিসড কলের নোটিফিকেশনটা চকচক করছিল। হ্যাঁ, মিস্টার আদর্শ, এটা ঠিক সেই ফোনটাই যার ঘণ্টি আজ দুপুরে দিব্যাঙ্কা শুনেছিল এবং যেটাকে আপনি অলক্ষণে বা অপয়া বলে ঘোষণা করেছিলেন। আমি গত কয়েক মাস ধরে প্রতিদিন নিজের ছদ্মবেশ ধারণ করে, মুখে মেকআপ লাগিয়ে এবং ছেঁড়া পুরনো জামাকাপড় পরে আপনাদের অফিসের বাইরে বসতাম। জানেন কেন? কারণ গত বছর আমার নিজের আপন ভাই, যে আমার বিজনেস পার্টনার ছিল এবং যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, সে আমাকে কোটি টাকার চুন লাগিয়ে প্রতারণা করে ফরার পলাতক হয়ে গেছে। সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে স্যুটবুট পরা মানুষগুলো প্রায়শই ভেতর থেকে একেবারে ফাঁপা ও খালি হয়। এইবার আমি কোনো রিস্ক ঝুঁকি নিতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম যে শহরের নামিদামি বিজনেসম্যানরা, যারা মিটিং রুমে বসে বিশ্বাসের ওপর বড় বড় লেকচার বক্তৃতা দেয়, তারা আসল জীবনে কেমন হয়। আমি শত শত মানুষকে দেখেছি যারা আমাকে ধিক্কার দিয়ে পাশ কাটিয়ে চলে যেত। কিছু মানুষ আমার ওপর দয়া করে কয়েন বা খুচরো পয়সা ছুঁড়ে ফেলে দিত। কিন্তু আপনার স্ত্রী দিব্যাঙ্কা সিনহা একমাত্র এমন একজন মানুষ ছিলেন যিনি আমাকে কখনোই ভিখারি ভাবেননি। উনি আমাকে সম্মান দিয়েছেন। উনি আমার মধ্যে এটা দেখেননি যে একজন বুড়ো মানুষের ঠান্ডা লাগছে। মিস্টার আদর্শ, যখন দিব্যাঙ্কার ফোন এল এবং আমার ফোনটা আমার ঝোলার ভেতরে বেজে উঠল, তখন আমি বুঝে গিয়েছিলাম যে এবার আমার এই খেলা শেষ হতে চলেছে। সেই কারণে আমি জলদি সেখান থেকে উঠলাম এবং পেছনের দরজা দিয়ে নিজের গাড়িতে বসলাম আর এখানে পৌঁছে নিজের হুলিয়া বা রূপ ঠিক করে নিলাম, যাতে আপনাদের দুজনকে স্বাগত জানাতে পারি। কোনো ইত্তেফাক, কাকতালীয় ব্যাপার ছিল না। এটা আপনাদের দুজনের পরীক্ষা ছিল এবং পরিতাপের বিষয় যে আপনি এই পরীক্ষায় খুব খারাপভাবে ফেল করে গেছেন। ঘরের মধ্যে রাকেশ ভট্টের গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং আমি নিজের জায়গায় পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার চিন্তাভাবনাতেও ছিল না যে আমার একটা ছোট্ট ভালো কাজ, যা আমি শুধু উপরওয়ালার সন্তুষ্টির জন্য করেছিলাম, তা এভাবে ঘুরে ফিরে আমার সামনে চলে আসবে। আমার বাবার কথা মনে পড়ে গেল, যিনি সবসময় বলতেন, মা, ভালো কাজ করে ভুলে যাও, পথ খুঁজে একদিন না একদিন তা তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। রাকেশ ভট্ট একটা নীল রঙের ফাইল তুললেন এবং তা টেবিলের ওপর দিয়ে আমার দিকে এগিয়ে দিলেন। ওর চোখে এখন আর সেই কঠোরতা ছিল না, বরং এক অদ্ভুত রকমের সিদ্ধান্ত বা বিচার ছিল। উনি আমার দিকে তাকালেন এবং বললেন, মিসেস সিনহা, এই রইল সেই ডিল যার জন্য আপনারা মাসের পর মাস ধরে পরিশ্রম করছেন। এই প্রজেক্টটা আপনার কোম্পানি আজ থেকে ভট্ট এন্টারপ্রাইজেস এর অফিসিয়াল পার্টনার, অফিসিয়াল অংশীদার। আর এই সিদ্ধান্ত আমি আপনাদের ব্যালেন্স শিট দেখে নিইনি, আর না আপনাদের প্রেজেন্টেশন দেখে নিয়েছি, কারণ সত্যি বলতে প্রেজেন্টেশন তো অনেকেরই ভালো ছিল। কিন্তু আমি আমার টাকা এবং আমার কনফিডেন্স, আত্মবিশ্বাস শুধু সেই মানুষের হাতেই তুলে দিতে পারি যে নিচে পড়ে যাওয়া মানুষকে টেনে তুলতে জানে। যে মানুষ ফুটপাতে বসে থাকা এক অজানা বুড়ো মানুষের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে পারে, তাকে শীতের হাত থেকে বাঁচানোর জন্য নিজের পকেট থেকে খরচ করতে পারে, সে আমার কারবারের হেফাজত সুরক্ষাও পুরোপুরি সততার সাথে করবে। আমার কোনো বিজনেস টাইকুন চাই না, দিব্যাঙ্কাজি, আমার একজন নির্ভরযোগ্য ও বিশ্বাসী মানুষ চাই। আর আজকের যুগে বিশ্বাসী মানুষ পাওয়া হীরার খনি পাওয়ার চেয়েও বেশি কঠিন। আপনি কোনো লোভ ছাড়াই আমার খেয়াল রেখেছিলেন যখন আমি কিছুই ছিলাম না, কিন্তু এখন আমি আপনার পুরো খেয়াল রাখব যখন আমি সবকিছু। এই ডিল আপনার অধিকার, আপনার হক। এটাকে দয়া বা ভিক্ষা ভাববেন না। এটা আপনার চরিত্রের, ক্যারেক্টরের উপার্জন। আমি আনন্দিত হয়ে কাঁপতে থাকা হাতে ফাইলটা তুলে নিলাম। আমার চোখে জল চলে এসেছিল। আমি খুশির চোটে কিছুই বলে উঠতে পারছিলাম না, কিন্তু আমি ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ বলেছিলাম। আমার শব্দগুলো আমার স্বাদ ছেড়ে দিয়েছিল। রাকেশ ভট্টের মুখ এবার আদর্শের দিকে ঘুরল এবং এবার ওর কথা বলার ভঙ্গিটা এমন ছিল যেন উত্তপ্ত তাবার ওপর জলের ফোঁটা পড়েছে। উনি বললেন, আর মিস্টার আদর্শ সিনহা,
এবার আসি আপনার দিকে। আপনার মতো মানুষ, যারা মানুষকে তার ব্র্যান্ড এবং তার যোগ্যতা বা স্ট্যাটাস দিয়ে বিচার করে, তারা আমার পার্টনার হওয়া তো দূরের কথা, আমার চাকর হওয়ারও যোগ্য নয়। আপনার চিন্তাভাবনা এতটাই ছোট এবং নিচু মানের যে আমার অবাক লাগছে। আপনি নিজের বিজনেসে এত উন্নতি করলেন কি করে? ওহো, মনে পড়েছে। আপনি উন্নতি এই জন্য করেছেন কারণ আপনার কাছে দিব্যাঙ্কার মতো স্ত্রী আছে, নয়তো আপনি অন্যের হক মেরে এতদিনে আগে বেড়ে যেতেন। আপনার কি মনে হয় যে আমি অপয়া? আপনার কি মনে হতো যে গরিবের ছায়া ভারী বা অলক্ষণে হয়? আজ দেখে নিন মিস্টার আদর্শ, এই অলক্ষণে ছায়ার কাছে সেই ক্ষমতা আছে যা আপনার ভাগ্য লিখতে পারে, কিন্তু আপনি নিজের অহংকারের কারণে তা নিজেই মুছে দিলেন। আর আমার চোখে আপনার ভ্যালু মূল্য স্রেফ বেকার বা শূন্য। আপনি আমাকে বিজনেসের নিয়মনীতি শেখাতে এসেছিলেন না? তো শুনে রাখুন, বিজনেসের প্রথম নিয়ম হল ভ্যালু মূল্য দেওয়া, অন্যকে ছোট দেখানো নয়। আর যার চিন্তাভাবনা ছোট, সে বাদশাহ হয়েও ভিখারিই থেকে যায়। এই ডিলটা স্রেফ এবং শুধুমাত্র মিসেস দিব্যাঙ্কা সিনহার নামে। এতে আপনার 1% অংশও থাকবে না, এবং আমি চাইব আপনি এই মুহূর্তেই আমার অফিস থেকে তশরিফ রাখুন, বিদায় হন, এর আগে যে আমি সিকিউরিটিকে ডেকে আপনাকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করি, কারণ আমি আমার অফিসে ছোট মানসিকতার লোকেদের পারছাই বা ছায়াও বরদাস্ত করতে পারি না। আদর্শের মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল। উনি লজ্জা এবং অপমানের সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলেন। আমি চাইলে ওকে বাঁচাতে পারতাম, কিন্তু ওর চিন্তাভাবনাও ঠিক হওয়াটা জরুরি ছিল। উনি কিছু বলার জন্য ঠোঁট খুললেন এবং উনি ক্ষমা চেয়ে নিজের সাফাই পেশ করতে চাইলেন। কিন্তু মিস্টার রাকেশ ভট্ট স্যার নিজের হাত তুলে ওকে থামিয়ে দিলেন, চুপ করিয়ে দিলেন। তবুও আমি স্যারকে বললাম, ওকে ক্ষমা করে দিন স্যার। উনি আমার স্বামী। আমার সাফল্যের পেছনে ওঁরও হাত আছে। প্লিজ স্যার। উনি বললেন, ঠিক আছে, কিন্তু যে ভ্যালু বা মর্যাদা আপনার থাকবে তা অন্য কারোর থাকবে না। আদর্শ রেগে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং রাকেশ স্যারের দিকে তাকালাম, যিনি হেসে মাথা নাড়লেন এবং বলতে লাগলেন, আপনার স্বামী কিছুদিনের মধ্যেই নিজের আসল পথে চলে আসবেন এবং নিজের চিন্তাভাবনা বদলে ফেলবেন। আমার পুরো ভরসা আছে। ওর এই অপমানটা হওয়া জরুরি ছিল। আমি ফাইলটা বুকের সাথে জড়িয়ে ধরে বাইরে বেরোলাম, তখন সন্ধ্যা নেমে আসছিল। আমার আদর্শের ওপর দয়া লাগছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং ফুটপাতের দিকে তাকালাম। যখন আমি আমার অফিসের বিল্ডিংয়ের সামনে পৌঁছালাম, তখন আমি সেই জায়গাটা খালি পেলাম যেখানে ওই বুড়ো বাবা বসে থাকতেন। সময় কেটে যেতে লাগল। ধীরে ধীরে আদর্শের চিন্তাভাবনাও ঠিক হয়ে গেল এবং তারপর থেকে উনি ধনী আর গরিবের মধ্যে তফাত করা বন্ধ করে দিলেন। এই সাফল্য শুধু আমার একার ছিল না, আমার স্বামীরও ছিল, কারণ এই সাফল্য আমার স্বামীর ভেতরের সেই কঠোর ও নিষ্ঠুর মানুষটাকেও বদলে দিয়েছিল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস অন করবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়।